সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও শরিক হতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে পরামর্শ দিই এটা একটা প্রাথমিক ধারণা মাত্র, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ নাই। মাত্র আধা মিনিট 1 মিনিট শুনে আপনার প্রবলেমের একটা সমাধান দেওয়া এটা খুবই দুরূহ ব্যাপার। তাই আমাদের যে পরামর্শ আমরা দিই এটাকে একটা গাইডলাইন হিসেবে ধরবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শের কোনো বিকল্প নাই। তো আশা করি সবাই ভালো ছিলেন। যদি আমরা জানি যে গত কয়েকদিন ধরে ব্রিটেনে প্রচণ্ড গরম পড়েছে এবং অনেকে বলছে যে এটা নাকি জুন মাসের মধ্যে রেকর্ড গরম, এরকম গরম নাকি আগে কখনো পড়েনি। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা জানি গতকালও আমরা দেখেছি যে লন্ডনের রাস্তায় বেশ কিছু পথচারী তারা অজ্ঞান হয়ে গিয়েছেন এবং এটাও বলা হয়েছে যে 600-র উপরে স্কুল তারা বন্ধ করে দিয়েছে। আমরা সবাই কম বেশি সর্দি গরমি যেটাকে বলি সেটাতে আমরা ভুগছি। মানুষ যেমন ঠান্ডাতেও এক ধরনের সর্দি হয়, গরমেও কিন্তু মানুষ এই ধরনের একটা অসুবিধা হয়। এছাড়া হে ফিভার তো আছেই। তো এই জন্যে সবাই একটু সতর্ক থাকবেন এবং সাথে সবসময় একটা পানির বোতল রাখবেন। এই মুহূর্তে ব্রিটেনের যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের ভিতরেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাবেন। আপনারা দেখেছেন যে গত বোধহয় 10 বছরের ভিতরে আমরা এই 7 জন প্রধানমন্ত্রী আমরা পেলাম। তো এটা কেন প্রধানমন্ত্রীরা তারা পূর্ণ মেয়াদে টিকতে পারছেন না, এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক মহলে এবং বাইরেও অনেক আলোচনা হচ্ছে। আমরা সেই আলোচনা আজকে যাচ্ছি না। আমরা দেখব যে কেয়ার স্টারমার গেলে তার জায়গায় কে আসতে পারেন। সবাই মনে করছেন যে সাবেক ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বারহাম উনি খুব সম্ভবত হয়তো বা প্রধানমন্ত্রীর পদে আসীন হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হলে কি পরিবর্তন হবেন সেটা অনেকে ভাবছেন। বিশেষ করে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে তার নিয়োগ কী প্রভাব বিস্তার করবে সেটা নিয়েও অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলে দিয়েছিলেন যে এনার্জি এবং ইমিগ্রেশন এই দুই ক্ষেত্রে ব্যর্থতার কারণেই কেয়ার স্টারমারের পতন ঘটতে যাচ্ছে। তো একজন কলার বোধে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কলার। জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আমাদের কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটির মাঝে যে কজন ব্যারিস্টার সাহেব তার মধ্যে আপনি অন্যতম। থ্যাংক ইউ। আপনার কথাগুলো কমিউনিটির জন্য মাইল হয়ে থাকবে। থ্যাংক ইউ। তো ব্যারিস্টার সাহেব, আমি 3টা কোয়েকশন আপনাকে জানতে চাই। আমি 16 বছরের মতো কোর্টে ফাইট করে চাইলাম, আমি পাইছি 5 ইয়ার্সের ভিসা। জি। তো এখন আমার ফ্যামিলি আনার ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে সেটা বুঝছি আমি, আয় লাগে, ফ্যামিলি ইউনিয়ন বা ওই ইংলিশ টেস্টটা লাগবে অ্যাসাইলামের ক্ষেত্রে ফ্যামিলি আনার জন্য। কি লাগবে? হ্যাঁ, ফ্যামিলি আনার লাগে। যেটা লাগবে আপনি যে অ্যাসাইলাম পেয়েছেন সেই অ্যাসাইলামের প্রুফ আপনাকে দিতে হবে। আপনার ইন্টারভিউয়ের কোনো দেওয়ার প্রমাণ দরকার নাই। শুধুমাত্র আপনার যে গ্রান্টের লেটার এবং যে মানে গ্রান্টের লেটারটা হলেই চলবে। যদি আপনার বিআরপি কার্ড না থেকে তাকে গ্রান্ট লেটার দিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন শেয়ার করে মাধ্যমে। আপনার ফ্যামিলির জন্য লাগবে ওই যে A1 এবং ইনকামটা হচ্ছে 29,000। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চন ব্যারিস্টার সাহেব, আমি লন্ডনের বাসিন্দা, স্কটল্যান্ডে আমি বর্তমানে আছি। এখানে আমি এই কাউন্সিলও গেলে ইউনিভার্সাল ক্রেডিটের যোগ্য নেই, বর্তমানে আমার হাম নাই এবং কোনো অসুবিধা নেই। যদি আবার লন্ডন মুভ হয়, আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের সময় আপনার ইনকাম থাকতে হবে 29,000। তারা আগের লাস্ট 6 মান্থটা দেখবে।
না, আমি বলছি এখন আমি কোনো কাম নেই, মাত্র রিসেন্টলি আমি পাচ্ছি 1 সপ্তাহ ধরে বিষয় পাইছি। জি আমার খাম নাই, ইউনিভার্সাল ক্রেডিটের যোগ্য নেই। আমি বর্তমানে স্টে করছি, স্কটল্যান্ড আছি। এই জি। কাউন্সিল থেকে আমি জব সেন্টার থেকে নিতে পারবো নি, কোনো সমস্যা নেই। আপনি সেই কাউন্সিল থেকে নেবেন যে কাউন্সিলে আপনি নিয়মিত বসবাস করেন। যদি আপনি স্কটল্যান্ডে যান, আপনি মনে রাখবেন ইংল্যান্ডের বেনিফিটের ফান্ডিং একরকম, স্কটল্যান্ডের আলাদা সিস্টেম। তো আপনাকে স্কটল্যান্ড থেকেই অ্যাপ্লাই করতে হবে আপনার ফান্ডিং। আপনি এই বড়োর বাইরে গিয়ে, ইংল্যান্ডের বাইরে গিয়ে বা যে বড়োতে আছেন ওই বড়ের বাইরে রেসিডেন্ট হয়ে ওই বড়ো থেকে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন না। তা আমি যে অ্যাড্রেস দেখাইছি এই অ্যাড্রেসের আদান করতে হবে। যে অ্যাড্রেসে আপনি আছেন, যেখানে আপনি থাকেন, যে অ্যাড্রেস দেখিয়েছেন কি এটা ইস্যু না, ইস্যু হচ্ছে কোথায় আপনি থাকেন। যেখানেই আপনি থাকেন সেখানকার অ্যাড্রেস আপনি ইউজ করবেন। এখানে আপনি দুটো অ্যাড্রেস ইউজ করার কোনো কারণ নাই। যে অ্যাড্রেস আপনি থাকছেন সে অ্যাড্রেস, যেহেতু আপনি যেখানেই থাকেন না কেন ইউনাইটেড কিংডমের, সেখান থেকে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন। ফলে আপনাকে এক জায়গার অ্যাড্রেস দেখায় আর জায়গায় থাকতে হবে, এটার কোনো দরকার নাই। আর ব্যারিস্টার জবের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতাম সিভি বানাইয়া, মানে স্কটল্যান্ডে জব করতে পারিনি না, এটার লোকে কোনো আপনি সব জায়গাতেই জব করতে পারেন। ইউনাইটেড কিংডমের ভিতরে যে কোনো জায়গাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট অবভিয়াসলি যদি আপনি স্কটল্যান্ড থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার যেটা স্কটল্যান্ডের যে স্কটিশ অফিসের মাধ্যমে এটা আপনার ডিসাইডেড হবে, তারা করবে আর কি। ঠিক আছে, যেমন ব্রিটেনে, যেমন লন্ডনে, মানে ইংল্যান্ডে, ওয়েলসে হচ্ছে ওয়েলস জন্য আছে হোম অফিস, ওদের জন্য আলাদা ইমিগ্রেশনেরই আলাদা ডিপার্টমেন্ট আছে। কিন্তু ওই রিকোয়ারমেন্টটা সব জায়গায় সেম, 29,000 থেকে শুরু করে যা আছে এটা ইউনিভার্সাল রিকোয়ারমেন্ট। এটার জন্য কোনো এই রিকোয়ারমেন্টটা ভ্যারি করে না, কিন্তু এটা আলাদা ডিপার্টমেন্ট এটাকে দেখবে। আর ব্যারিস্টার স্টাডির ক্ষেত্রে আমি দেশের গ্রাজুয়েট ছিলাম 4 ইয়ার্স ওনার, ল পড়তে পারবো নি, বা ওই যে সরকার থেকে কোনো সরকার কেউ বললো কিছু ইউনিভার্সিটিতে সিলেক্ট করে দিছে আর লোন দিবে। এবং এখানে যেটা হইতে পারে ভাইয়া, যেটা এখন আপনি কি ডিগ্রি করবেন, কি কোর্স করবেন, যেটা আপনি করবেন এটা আপনার এটা পরে ডিপেন্ড করে। যেমন ধরুন আপনি যদি এখানে ফুল টাইম কোর্স করতে চান, তো ফুল টাইম কোর্স করতে গেলে আপনি অবশ্যই আপনি লোন পেতে পারেন। এখানে বার্কলেস ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক, আমার জানা মতে এই দুটা ব্যাংক আপনার লোন দেয়, স্টুডেন্ট লোন তারা আর কি দেয়, এটা একটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এখানে প্রচুর ইউনিভার্সিটিতে আপনি পার্ট টাইম কোর্স করতে পারেন, পার্ট টাইম করলে আপনার ফি হবে কম। আর তৃতীয়ত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি যেটাকে আমরা বলি যে এক্সটার্নাল স্টুডেন্ট হিসাবে আপনি ল করতে পারেন, যেখানে ফি আপনার তুলনামূলকভাবে অনেক কম হয়ে যাবে। লন্ডন ইউনিভার্সিটি খুব ভালো এক্সটার্নাল এলএলবি কোর্স করে, এবং যাদের ভ্যালু ইন্টারনাল এবং এক্সটার্নালের ডিগ্রির ভ্যালু সেম। তো আপনি যদি আমার পরামর্শ চান, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি লন্ডন ইউনিভার্সিটির এক্সটার্নাল এলএলবিটা করেন। এটার খরচ আপনার অনেক কম হয়ে যাবে, আর এটা খুব ফ্লেক্সিবল। আপনার বোধহয় 8 বছর সময় থাকবে এই কোর্সটাকে শেষ করার। আপনি 3টে করে পেপার দিতে পারেন, দিয়ে 4 বছরে শেষ করতে পারেন, বা যে বললাম 8 ইয়ার্স পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে। প্রতি বছর আপনি একটা কন্টিনিউইং একটা ফি দেবেন, কন্টিনিউয়েশন ফি দেবেন। ইনিশিয়াল ফি বোধহয় 1000 পাউন্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। এরপরে প্রতি বছর ওই যে আপনি কয় পেপার পড়ছেন সেটার পরে ভিত্তি করে আপনি দেবেন, একটা এক্সাম ফি দেবেন। তো তুলনামূলকভাবে আপনি ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট হলে যে ফি হয় তার চাইতে বোধহয় আমার মনে হয় 4 ভাগের 1 ভাগ ফি দিয়ে আপনি ডিগ্রিটা নিতে পারবেন। আর এটা খুবই প্রেস্টিজিয়াস ডিগ্রি, কারণ লন্ডন ইউনিভার্সিটির ডিগ্রি সারা ওয়ার্ল্ডে এটা রেকগনাইজ করবে। হ্যাঁ, আরেকজন বললো ব্যারিস্টার সাহেব, এটা কি সত্য যে কিছু কিছু ইউনিভার্সিটি আমার 14,000 দিবে ইউনিভার্সিটি ফিস, এবং আমার পড়ালেখা লাগে? সব ইউনিভার্সিটি নয়, কিছু কিছু ইউনিভার্সিটি। যেটা আছে এটা ইউনিভার্সিটি নয়, এখানে আপনি একজন রিফিউজি হিসাবে আপনি লোন পেতে পারেন, রিইন্টিগ্রেশন লোন পেতে পারেন, আবার স্টাডি করার জন্য আপনি লোন পেতে পারেন। আনফর্চুনেটলি আমাদের বাঙালি একটা বিরাট অংশ এই লোনটা নিয়ে তারা পড়াশুনোও করে না, খালি তারা ক্যাশ পয়সাটা নিয়ে নেয়, এবং এদের এটা ফাইন্যান্স করার জন্য এদেশে এরকম অনেক ভুয়া কলেজ আছে। এটা কিন্তু আপনি ওই যে কলেজগুলোতে
তারা এই পয়সাগুলো নিয়ে তারা পয়সাটা মেরে দেয়। কিন্তু এটা হচ্ছে আপনি স্টাডির জন্য আপনি গ্রান্ট পেতে পারেন, আমি আগেই বলেছি আপনি লোন পেতে পারেন, গ্রান্ট পেতে পারেন, ডিপেন্ড করছে আপনি কি করতে চান। আপনার যদি মূল লক্ষ্য হয় যে কোনোভাবে 14,000 পাউন্ডটা নিয়ে এই পয়সাটা অন্য খাতে খরচ করব, তাহলে একটা ইস্যু। আর আপনি যদি স্টাডি করতে চান তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি সবচেয়ে ভালো হবে আপনি লন্ডন ইউনিভার্সিটির LLB এক্সটার্নালটা যদি আপনি করেন। আপনি বলেন বাংলাদেশ থেকে আপনি কি করে এসেছেন? ম্যানেজমেন্ট 4 ইয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যেটা হতে পারে যেহেতু আপনি বাংলাদেশ থেকে ডিগ্রি করে এসেছেন, আপনি যদি SRA কে লেখেন, ল সোসাইটিকে লেখেন, তাহলে এমন হতে পারে যে তারা আপনাকে ওই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল করার সুযোগ দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে পুরা 3 বছর বা 4 বছরের LLB করা লাগবে না, আপনি 1 বছরেই ডিপ্লোমাটা করে আপনি ব্যারিস্টারি বা সলিসিটরশিপের ফাইনাল স্টেজ আপনি চলে যেতে পারেন। যদিও এটাতে ফি অনেক, তো এই যে বললাম এই ফির জন্য আপনি লোন পেতে পারেন। থ্যাংক ইউ ব্যারিস্টার। থ্যাংক ইউ। তো এটা নিজে করা বানা নি ব্যারিস্টার ইউনিভার্সিটি অফ লন্ডন অ্যাপ্লাই বা ওই যে স্টুডেন্ট কনসালটি আছে ওটাই বেটার হবে একটুটা আপনি ডিপেন্ড করেন। যদি আপনি লন্ডন ইউনিভার্সিটি পড়তে চান তাহলে আপনার কোনো স্টুডেন্ট কনসালটেন্সি কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই। আপনি গুগলে লিখবেন লন্ডন ইউনিভার্সিটি LLB এক্সটার্নাল, ওরাই সব কিছু আপনাকে অ্যাডভাইস করে, আপনার কোনো এজেন্টের দরকার না। আবার যদি আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল করেন, ওটাতেও আপনার কোনো ইয়ে লাগবে না, আপনাকে খালি আপনার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আপনাকে SRA থেকে অনুমোদন নিতে হবে। যেহেতু আপনার এদেশে থাকার অনুমতি আছে, তো একটা হাই চান্স আছে ওরা আপনাকে ডিপ্লোমা ইন ল করার পারমিশন দেবে। আপনি আপনার পরীক্ষাটা আপনি ফেস টু ফেস গিয়ে দেবেন, কিন্তু ওরা সব ম্যাটেরিয়াল আপনাকে দিয়ে দেবে, বুকটুক দিয়ে দেবে, খুব সুন্দর স্টাডি গাইড ওরা আপনাকে দেবে, এবং ঠিকমতো আপনি নিজে স্টাডি করে গাইডটা ফলো করলে এবং আপনি পরবর্তীকালে চাইলে পরীক্ষার আগে অনেকগুলো জায়গাতে আপনাকে ওই রিভিশন কোর্স করায়, সেটা 2-3 দিন ধরে আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমি আপনাকে বলে রাখি আমাদের এই দেশের অনেক বাঙালি ব্যারিস্টার আছেন যারা কিন্তু এই লন্ডন ইউনিভার্সিটির LLB এক্সটার্নাল করে বাংলাদেশও করে বা এদেশে করে তারা কিন্তু ব্যারিস্টার হয়েছে। বাংলাদেশে 2টা প্রাইভেট কলেজ আছে, একটা হচ্ছে ভুইয়া একাডেমি আর একটা হচ্ছে নিউক্যাসল একাডেমি। এই দুটোতেই কিন্তু তারা এই লন্ডন ইউনিভার্সিটির এক্সটার্নাল LLBতে তারা টিউশন দেয়। ওকে ভাইয়া, ভালো থাকেন। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওনার খুব আগ্রহ, উনি ল পড়বেন। আমি অবশ্যই সবাইকেই এনকারেজ করি ল কেন, যে কোনোভাবে কেউ যদি এদেশে থাকার সুযোগ পান তাকে আমি পড়াশোনা করার কথা বলি। যদিও অত্যন্ত দুঃখজনক যে আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ এদেশে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা কিন্তু পড়াশোনাটা করতে চায় না। তারা যে অড জব করছিলেন, অনেকে রেস্টুরেন্টে কাজ করছেন, সিকিউরিটি গার্ডের কাজ করছেন, ডেলিভারি জব করছেন, এদেশে থাকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, এবং ওই যে বললাম যে স্টাডি লোন পাওয়া যায়, অনেক লিভিং গ্রাউন্ড পাওয়া যায়, এগুলো পাওয়ার পরেও তারা কিন্তু এইটার সুযোগ নেন না। তারা না নিয়ে তারা ওই অড জব করেই যাচ্ছেন। এর জন্য কী হয় যে তারা যে সুযোগটা থাকে সেই সুযোগটা করে ক্যারিয়ারকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগটা তারা হারান। তো আমি খুশি হলাম যে ভাইয়া অ্যাসারাম পেয়েছেন, উনি পড়াশুনো করতে চাচ্ছেন, উনি ল পড়বেন, উনি সলিসিটর ব্যারিস্টার হবেন। ওনার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল, এবং উনি আশা করি আমি যেভাবে ওনাকে অ্যাডভাইস দিয়েছি সেখান থেকে উনি কিছুটাও যদি উপকৃত হন তো ভালো লাগবে। তো সেই দর্শকবৃন্দ, আমরা যেটা বলছিলাম যে প্রথমেই যে এই সপ্তাহের সবচেয়ে বড় চমক হচ্ছে ব্রিটেনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ, এবং নতুন প্রধানমন্ত্রী হয়তো 3-4 সপ্তাহের ভিতরে হয়তো নিয়োগপ্রাপ্ত হবেন। এবং অনেকে মনে করছেন যে ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বারহাম উনি হয়তো বা এই নতুন প্রধানমন্ত্রী স্থলভিষিক্ত হবেন। এখন নতুন প্রধানমন্ত্রী আসলে
ইমিগ্রেশন পলিসির কি পরিবর্তন হবে বা হতে পারে সেটা নিয়ে আমাদের কমিউনিটি নিশ্চয়ই অনেক বড় চিন্তা আছে। বা নতুন প্রধানমন্ত্রী আসলে শাবানা মাহমুদ উনি কি স্বরাষ্ট্র সচিব থাকবেন না তার জায়গায় পরিবর্তন হবে? আমরা দেখেছি যে শাবানা মাহমুদ অনেকগুলি পরিবর্তনের সূচনা করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে ইমিগ্রেশন অ্যাপিল যে আদালত সেগুলিকে উনি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। জাজের জায়গায় তিনি অ্যাডজুডিকেটর নিয়োগ করবেন। এটা বিরাট একটা পরিবর্তন, যেটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের সংখ্যা বিরাজ করছে। যারাও এ ব্যাপারে কিন্তু খুব একটা হ্যাপি আছে বলে মনে হচ্ছে না। আমরাও একটা আশঙ্কায় আছি যে এরকম কোনো পরিবর্তন হলে ঠিকমতো ন্যায় বিচার নিশ্চিত হবে কি না, যারা ভুক্তভোগী, যাদের অ্যাসাইলাম ক্লেম বা হিউম্যান রাইটস ক্লেম বা ইমিগ্রেশন ক্লেম যাদের নাকচ হয়ে গেছে, তারা কি সঠিকভাবে তাদের ক্লেমের বিচার তারা পাবেন কি না। তো যাই হোক, দেখা যাক, আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী কয়েক সপ্তাহের জন্যে যে নতুন যে প্রধানমন্ত্রী হবেন তিনি কি ধরনের পরিবর্তন আনবেন ইমিগ্রেশন বা অন্যান্য ক্ষেত্রে। বা আমাদের কমিউনিটির আরেকটা বড় ইস্যু হচ্ছে বেনিফিট ইস্যু, সেই ব্যাপারেই বা উনি কী করবেন আমরা জানি না। অবশ্যই তার ফরেন পলিসি তো একটা ইস্যু হবে আমাদের অনেকেরই জন্যে। আমরা জানি যে বিশ্বব্যাপী এখন যে এক ধরনের ইসলামোফোবিয়া চলছে, এবং আমরা সর্বশেষ ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ আমরা দেখেছি, এবং সেটার কারণে যে ধরনের একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো দেখা যাক, আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হচ্ছে না হচ্ছে। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো দর্শক, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলেন। হ্যালো দর্শক, না, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। হ্যালো, না, মনে হয় আর কোনো কলার অপেক্ষা করছেন না, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। তো ইমিগ্রেশন অবশ্যই নতুন সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আমরা জানি যে এই মুহূর্তে পার্লামেন্টে নতুন একটা ইমিগ্রেশনের বিল এসেছে, যেটার মাধ্যমে আমরা জানি যে অ্যাসাইলামের রুল আরও শক্ত করা হবে। হিউম্যান রাইটসের ব্যাপারে, বিশেষ করে ফ্যামিলি লাইফের ব্যাপারেও পরিবর্তন আসবে। সেই জন্যে আমরা অবশ্যই চিন্তিত এবং দেখব যে সামনে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আমরা কিছু ইমিগ্রেশন আপডেট দেই, আর আজকে যদি আমাদের সময় থাকে তবে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন নিয়ে আমরা একটু আলাপ করব। কারণ আমাদের কমিউনিটি অনেকেই ইদানিং দেখছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে অ্যাপ্লাই করেন, আগেও করতেন, ইদানিং একটু এই ক্লেমের সংখ্যা বেড়ে গেছে। আজকে প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রান্সের সাথে ব্রিটেনের যে একটা চুক্তি আছে, 1 in 1 out, এই চুক্তিটা এটা নবায়ন হয়েছে বা এই চুক্তিটা বাড়ানো হয়েছে। শরৎকাল পর্যন্ত এই চুক্তিটা বাড়ানো হয়েছে। আগে মনে করা হচ্ছিল এই চুক্তিটা 11 জুনে শেষ হয়ে যাবে। এই চুক্তির মাধ্যমে নৌকায় করে যারা ব্রিটেনে আসছেন, তারা তো অবশ্যই অনেকেই ফ্রান্স থেকে আসেন, তো তাদেরকে ফ্রান্সে পাঠানোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে ফ্রান্সকে তাদেরকে পাঠানো হবে। বিনিময়ে ফ্রান্স থেকে কেউ যদি এদেশে আসতে চান এবং যার এদেশে আসার মতো যথেষ্ট কারণ আছে, অত ফ্যামিলি এদেশে আছে বা অন্য কোনো কারণ আছে, তাদেরকে ব্রিটেন গ্রহণ করুন। তার মানে 1 in 1 out, অর্থাৎ ব্রিটেন থেকে একজন চলে যাবে, ফ্রান্স থেকে একজন আসবে। তো এই হিসাবে আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে সেখান থেকে আমরা বলতে পারি যে প্রায় এই প্রোগ্রামটা শুরু হওয়ার পরে ব্রিটেন থেকে 900 মানুষকে পাঠানো হয়েছে ফ্রান্সে। এরা তারাই যারা মূলত নৌকায় করে এদেশে আসছেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে। তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে 900 জনকে পাঠানো হচ্ছে। এবং এই মুহূর্তে ডিটেনশন সেন্টারগুলিতে যে সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টগুলি আটকানো আছেন তাদের একটা বিরাট অংশ কিন্তু যারা এই বোটে করে এদেশে আসেন। এবং অনেকেই যেটা হয়েছে ঘটনা, যেটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, যে তারা বোট
করে নৌকায় করে তারা আসলেন। এপারে আসার পরে তাদেরকে উদ্ধার করা হলো এবং তারা অ্যাসাইলাম চাইলেন। অ্যাসাইলাম চাওয়ার পরেই তাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হলো, তাদের স্ক্রিনিং ইন্টারভিউ হলো। এরপরে তারা যখন অপেক্ষা করছেন দেখা গেল তাদেরকে হোটেল থেকে ধরে নিয়ে ডিটেনশন সেন্টারে নেওয়া হলো, নিয়ে তাদেরকে একটা ডকুমেন্ট দেওয়া হলো। ডকুমেন্ট দিয়ে বলা হলো যেহেতু তুমি ফ্রান্স থেকে এসেছো তো একটা ইন্টেনশন আছে সেক্রেটারি অফ স্টেটের যে তোমাকে তো আমরা ফ্রান্সে ফেরত পাঠাবো। ফ্রান্স যদি কোনো কারণে তাদেরকে গ্রহণ না করে, আমি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে গত সপ্তাহে আমি ডিটেনশন সেন্টারের রোটাতে ছিলাম এবং আমি 10 জন ক্লায়েন্টকে দেখার সুযোগ পেলাম বিভিন্ন দেশের। 10 জনের মধ্যে 10 জনই কিন্তু এই নৌকা করে এদেশে আসে এবং এই 10 জনকেই কিন্তু সরকার, হোম অফিস ফেরত পাঠাবে, ফ্রান্সে ফেরত পাঠাবে বলে তারা ইচ্ছা প্রকাশ করেছে। তার মানে আমি বুঝতে পারছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু আপডেট দিচ্ছিলাম যে প্রথম যে আপডেটটা ছিল যে ব্রিটেনের সাথে ফ্রান্সের যে চুক্তি আছে 1 in 1 out, এটাকে তারা অটম পর্যন্ত, শরৎকাল পর্যন্ত তারা এক্সটেন্ড করেছে এবং এই প্রজেক্টের প্রোগ্রামের আন্ডারে আমরা দেখছি যে 900-র উপরে মানুষকে দেশ থেকে পাঠানো হয়েছে ফ্রান্সে। এখন এটার সাথে আবার তার আরেকটা কথাও তারা বলে দিচ্ছে যে অনেকেই আবার দেখা গিয়েছে যে এই চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর পরে অন্য কোনো মিনসে আবার দেশে চলে আসে, তো তাদেরকেও ফেরত পাঠানোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই যে পাঠানোর পরেও আবার গোপনে চলে আসছে, এর থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে এইভাবে পাঠায় দেওয়াতেও কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না যেটাকে এটা একটা ডিটারেন্ট, যেটাকে ইংরেজিতে বলি যে এটার কারণে মানুষ ভয় পেয়ে আর আসবে না, তা কিন্তু হচ্ছে না। এখনও সমুদ্র পাড়ি দিয়ে এদেশে মানুষ আসছে এবং আসতেও থাকবে। আমরা যদিও জানি এর আগের একটা অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে অ্যাসাইলামের সংখ্যা কিছু কমেছে, হয়তোবা জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু তাই বলেই না যে অ্যাসাইলাম ক্লেমেন্টের সংখ্যা তারা ওই পরিমাণ, যেটাকে আমরা বলি সিগনিফিকেন্টলি রিডিউস করেছে, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটছে না। যদি আমরা জানি যে নতুন নতুন আইনে 5 বছর থেকে কেটে 2.5 বছর করা হবে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে নানা রকমভাবে তারা মনিটরিং করছে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন ক্লায়েন্ট যে অ্যাসাইলাম ক্লেম করেছিল, ক্লেম করার পরই তার ক্লেমটা রিফিউজ হয় এবং এই জানুয়ারি মাসে সে আমাদের কাছে আসলে আমরা তার জন্য অ্যাপিল করি। অ্যাপিল করার পরে আপনারা জানেন যে এখন অ্যাপিলে অনেক দিন সময় লাগছে, তা আমরা কোর্ট থেকে ডাইরেকশনের জন্য অপেক্ষা করছি। এটা নিয়ম হচ্ছে যে অ্যাপিল জমা দেওয়ার পরে কোর্ট প্রথমে হোম অফিসকে ডাইরেকশন দেবে তাদের ডকুমেন্ট সাবমিট করার জন্যে। তাদের ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে তারপরে আমরা যারা অ্যাপিলেন্টের পক্ষে আসছি তাদের পরে তারা নির্দেশনা দেবে যে এখন তোমরা তোমাদের ডকুমেন্ট সাবমিট করো, তোমাদের এভিডেন্স এবং তোমাদের আর্গুমেন্ট তোমরা জমা দাও। এইটা জমা দেওয়ার পরে কি হবে, হোম অফিসকে তখন বলা হবে যে তুমি এই অ্যাপিলেন্টের এভিডেন্সের আলোকে তুমি একটা রিভিউ করো। এই রিভিউ হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে একটা সময় অ্যাপিলের দিন ধার্য হবে। অনেকেই মনে করেন যে হয়তো বা তাড়াতাড়ি করে ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমি শিগগিরই একটা অ্যাপিলের ডেট পাবো, তা কিন্তু নয়। আমরা অনেক কেসে 1.5 বছরের আগে ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি, এখন পর্যন্ত আমরা অ্যাপিলের কোনো ডেট পাইনি, কারণ কোর্ট আমাদেরকে বলা হয়েছে অনেক বেশি, 1,10,000 না 1,20,000-এর উপরে অ্যাপিল সেখানে পেন্ডিং, সুতরাং এখানে অনেক সময় নিচ্ছে। এখন আমি যে কেসটার কথা বলছিলাম যে যিনি আমাদের অ্যাপ্লিকেন্ট, তিনি তো অ্যাপিল করলেন, আমরা আসলেন, আমরা অ্যাপিল করে দিলাম। তাকে আমরা অ্যাপিল করে দেওয়ার পরেই এই কয়েক মাস তার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। আমরা তাকে জানিয়েছিলাম যে আমরা যখনই কোর্ট থেকে কোনো ডাইরেকশন পাবো আমরা আপনাকে জানাবো, তখন আপনি আসেন আর আপনি আমাদেরকে জানাবেন। এর মধ্যে আপনার কোনো আপডেট থাকলে, কোনো সাক্ষী বা কোনো কাগজপত্র থাকলে আপনি নিয়ে আসবেন, বা না হলে আমরাই আপনাকে জানাবো। আমরা এখনও কিন্তু ওয়েট করছি। ইতিমধ্যে কি হলো, আমরা দেখলাম হোম অফিস কোর্টের কাছে লিখেছে এবং কোর্টকে লিখে বলছে যে এই অ্যাপিলটা যেন তারা বাতিল করে দেয়। কেন বাতিল করে দেয়? কারণ হোম অফিসের কাছে তারা
এভিডেন্স আছে এবং তারা বিভিন্ন ডকুমেন্ট ক্রস চেকিং করে ফটো চেকিং করে তারা নিশ্চিত হয়েছে যে এই লোকটা এদেশ থেকে অমুক তারিখে তারা চলে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সে চলে গেছে। এই যে আমরা বললাম আমাদের সাথে কিন্তু অ্যাপিল লজ করার পরেই এই দীর্ঘ সময়ে ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগ হয়নি, আর আমরাও মনে করেছি যেহেতু এখনও কোনো ডাইরেকশন আসেনি, আসলে তার সাথে আমরা নিজেরাই যোগাযোগ করব। তাকে বলেছিলাম যে এগুলো অনেক সময় লাগে, 1 বছর 1.5 বছর লাগতে পারে, আপনি অপেক্ষা করুন। কিন্তু হোম অফিসের এভিডেন্স অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি আর এদেশে নাই। এখন দেখুন হোম অফিস কীভাবে তারা বিভিন্ন ক্রস চেকিংয়ের মাধ্যমে তারা নিশ্চিত করে বলে দিচ্ছে যে এই লোকটা চলে গেছে। আমরা অনেকেই জানি যে যখন কেউ এদেশ থেকে চলে যায় তখন তার পাসপোর্টে কোনো এক্সিট স্টাম্প মারা হয় না। এই জন্য অনেকেই মনে করে যে হোম অফিসের কাছে মনে হয় কোনো ডকুমেন্টই থাকে না যে তারা কেউ এদেশ থেকে চলে গেল। তাহলে এই ভদ্রলোককে তারা কী করে জানতে পারলো যে এক্স্যাক্টলি অমুক তারিখে কোন এয়ারলাইনের মাধ্যমে তিনি এদেশ থেকে চলে গেছেন এবং কোথায় তার গন্তব্যস্থল ছিল। তাহলে এর মানে এই যে সিক্রেটলি সবাইকে কীভাবে মনিটর করা হয় এটা তার আরও একটা প্রমাণ। এর আগেও আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু এটা একদম খুবই রিসেন্ট একটা প্রমাণ আমরা পেলাম যে কেউ যদি এদেশে চলে যায় তা তাদেরকে কীভাবে হোম অফিস জানতে পারে, কীভাবে তারা বুঝতে পারে যে কে এদেশে চলে যাচ্ছে, যদিও যাওয়ার সময় আপনার পাসপোর্টে কোনো স্টাম্প মারা হচ্ছে না। খালি যখন আপনি ঢোকেন আসেন প্রবেশ করার সময় আপনাকে এন্ট্রি স্টাম্প দেওয়া হয়। তো এই জন্যে এটা মনে রাখতে হবে, এটা মনে করার কোনো কারণ নাই যে আমি কখন এই দেশ থেকে চলে গেছি হোম অফিস বোধহয় বার করতে পারবে না, আমি বলবো আমি তো ভিসা শেষ হওয়ার আগেই চলে গিয়েছি আবার আসবে, তা নয়। ঠিকই তাদের কাছে এই খবরটা পৌঁছে যায়। হাউস অব কমন্সের লাইব্রেরি তারা একটা ব্রিফিং দিয়েছে যে ফরেন ন্যাশনাল যারা বিদেশিদের নাগরিক যাদেরকে হোম অফিস বিভিন্ন সময় দেশে ঢুকতে দেয় না, এটা তারা পাবলিক গুড এরকম একটা গ্রাউন্ডে একটা ডিফেন্স যে এই ভদ্রলোক তিনি হয়তো একজন আন্তর্জাতিক সন্ত্রাসী বা তিনি মানবাধিকার লঙ্ঘনকারী বা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বা তিনি এদেশে আসলে তিনি হয়তো যেটাকে আমরা বলি ঘৃণিত বক্তব্য হেট স্পিচ তিনি হয়তো প্রিচ করবেন এবং এই সমস্ত কিছুর কারণে তাদেরকে এদেশে ঢুকতে দেওয়া হয় না। এটাকে তারা বলে তাদের আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ারের জন্যে তারা এটা করছে। একটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 2010 থেকে 2024 এই 14 বছরে তারা 392 জন মানুষকে তারা এদেশে ঢুকতে দেয়নি। এবং আমরা দেখেছি যে এটার কারণে অনেক ধর্মীয় প্রচারক, আমরা খুব সম্ভবত যেটা আমরা জানি যে ডক্টর জাকির নায়েককেও ঢুকতে দেওয়া হয়নি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার কোনো একজন প্রিচার যিনি খুব ইসলামকে খুব ঘৃণা করতেন, হেট করতেন, তাকেও কিন্তু তারা ঢুকতে দেয়নি। এখন এটা এ ব্যাপারে আমরা এটাও দেখেছি যে এর আগে শামীমা বেগম তিনি ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও তাকে তারা ঢুকতে দেয়নি। পরবর্তীকালে শামীমা বেগম মামলা জিতে কেস জিতে কিন্তু এদেশে আসলেন এবং উনি ঢুকতে পেলেন। যাই হোক, আমরা আরও একটা দুটো আপডেট দিই। এর মধ্যে একটা তো আমরা বলবো যে খুবই ইম্পর্টেন্ট আপডেট, যেটা অনেকে হয়তো খুশি হবেন সেই আপডেটে। সেটার আগে আমরা আরেকটা ছোট্ট আপডেট দিই। আমরা বেশ কিছুদিন আগে আমরা বলেছিলাম এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা হোম অফিস কোনো বাচ্চার যার এজ নিয়ে যার বয়স নিয়ে বিরোধ আছে, যেমন বাচ্চাটা হয়তো বলছে সে আন্ডার এজ, হোম অফিস বলছে যে না সে আসলে আন্ডার এজ না। তো এটাকে নির্ধারণ করার জন্য তারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তারা ব্যবহার করবে। আমরা জানতে পেরেছি একজন কোম্পানিকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারা দেখবে এটাকে মনিটর করবে, করার পর হয়তো 2027 থেকে আরও অনেক জায়গায় এটাকে ব্যবহার করবে। এখন
এই যে বাচ্চাদেরকে নিয়ে এই সমস্যাটা, আমি নিজেই এর আগে আমি বলেছি যে নিজেই এই ধরনের বেশ কিছু ক্লেমের সাথে বা রিসার্চের সাথে আমি জড়িত ছিলাম। একটা সময় আমি রিফিউজি কাউন্সিলের সাথে যৌথভাবে আমরা কাজ করেছিলাম। আমি আইএএস এর পক্ষ থেকে আমাকে এখানে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কেমব্রিজের একটা ডিটেনশন সেন্টারের উপরে যে সমস্ত এজ ডিসপিউট আছে, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে অ্যাডাল্ট বলে, এরকম মানুষদের উপর আমরা কাজ করেছিলাম এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে 1 বছরের ভিতরে আমরা প্রায় 70 না কতজনকে আন্ডার এজ হিসেবে ধরা হয়েছিল, তাদের একটা ওভার 18 হিসেবে ধরা হয়েছিল, কিন্তু তাদেরকে পরবর্তীকালে ডাক্তারি বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে হোম অফিস স্বীকারই করেছে যে তারা আন্ডার এজ ছিল। তো এটা নিয়ে আমাকে একটা প্রতিবেদন করতে হয়েছিল তৎকালীন হোম অফিসের যিনি চিফ এক্সিকিউটিভ লিন হোমারের সামনে। তো উনি মিস হোমার আমাকে বলেছেন যে মিস্টার রেজা, অনেক সময় এটা আসলে ধরা যায় না বা বোঝা যায় না, যেখানে একটা বর্ডার লাইন কেস থাকে। ঠিক আছে, 16, 17, 18, 19 এই বয়সটাতে কিন্তু অনেকেই কিন্তু আসলে খালি চেহারা দেখে বোঝা যায় না, এবং এমনকি ডাক্তারি যে পরীক্ষা সেখানেও যারা চাইল্ড বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, তারাও কিন্তু বলেন যে তারা যদি কোনো এজের কোনো অ্যাসেসমেন্ট করে সেটা কিন্তু প্লাস আর মাইনাস 1 ইয়ার বা 2 ইয়ার, অর্থাৎ তারা যে এজটা দিচ্ছে তার থেকে 2 বছর বেশি হতে পারে, 2 বছর কম হতে পারে। তার মানে আমরা বলবো যে এখনও পর্যন্ত একেবারে সঠিকভাবে নিরূপণ করা যায় এরকম কিছু নাই। তো যেটা বললাম, লিন হোমারকে যখন আমি বললাম, তখন আমি তাকে বললাম যে এই যে হোম অফিসের একজন কেস ওয়ার্কার চেহারা দেখেই সিদ্ধান্ত নেয় যে একটা বাচ্চা নয়, সে হচ্ছে সাবালক, তো এটাতে অনেক ভুল হচ্ছে। যে ভুল হচ্ছে তার বড় প্রমাণ এই যে আমরা 70 জন উপরে কাজ করলাম, একটা সিগনিফিক্যান্ট নাম্বার আমরা পেলাম যে যারা পরবর্তীকালে হোম অফিস স্বীকার করে নিয়েছে যে তারা আন্ডার এজ। তো আপনি যে বলছেন যে এটা একটা বর্ডার লাইন এবং এটা অনেক সময় সঠিকভাবে বলা যায়, আমি আপনার সাথে একমত, কিন্তু দেখুন আমি আপনাকে দিচ্ছি আমার স্ট্যাটিস্টিক্সের ভিতরে আমি 4 জনকে পেয়েছি যে 4 জনের পরবর্তীকালে এজ অ্যাসেসমেন্টটাকে 16-17 বলে নাই, তাদেরকে 14 কম বলেছে, 12-13 এরকম বয়স বলেছে। তাহলে যাকে 12-13 বলে যার বয়স পরবর্তীকালে নির্ধারিত হচ্ছে, তাকে কি করে আপনি বলেন যে সে একটা বর্ডার লাইন 17, 18, 19, 20 হতে পারে? তো যাই হোক, ওই সময় আমাকে হোম অফিস আমাকে একটা রিটেন অ্যাসুরেন্স দিয়েছিল যে তারা এখন থেকে কেউ যদি এজ ক্লেম করে, আন্ডার এজ ক্লেম করে, তবে তারা প্রাইমারিলি তাকে আন্ডার এজ হিসেবে ট্রিট করবে যতক্ষণ পর্যন্ত প্রপারলি পরীক্ষা করে বা এটাকে নির্ধারিত না হবে। সেই পদ্ধতি এখন পর্যন্ত চলছে। কিন্তু এখন যেহেতু আমরা বললাম যে এমনকি ডাক্তারি পরীক্ষাতেও অনেক সময় ঠিক ফলাফল পাওয়া যায় না, সে কারণে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে যে কী হবে বা কী হতে পারে এটাও যে সঠিকভাবে এটাকে নির্ধারণ করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য অনেক কনসার্ন করা হয়েছে। এবং আমি সম্প্রতিকালে বলতে পারি যে আমরা কিন্তু প্রচুর মাইনর কেস নিয়ে আমরা ডিল করি। এই মুহূর্তে অন্তত আমাদের কয়েক ডজন আন্ডার এজ ক্লায়েন্ট আছে আমাদের 2টা অফিসে, লন্ডন এবং বার্মিংহাম মিলে। এর মধ্যে আমি একটা বার্মিংহামে একটা ক্লায়েন্টকে আমি দেখলাম। ক্লায়েন্টকে তো মানে এটা বোঝা যায় না, আফ্রিকান একটা দেশ থেকে এসেছে। ক্লায়েন্ট বলছে তার বয়স 17 এবং সেই 17 বয়স হিসেবেই এখন পর্যন্ত যে বলেছিলাম যে হোম অফিস প্রতিশ্রুতি দিয়েছিল যে কেউ আন্ডার এজ ক্লেম করলে তারটা পুরোপুরি নির্ধারিত না হওয়া পর্যন্ত তারা আন্ডার এজ হিসাবেই তাকে দেবে। তো তাকে ফোস্টার প্যারেন্টের সাথে এই ক্লায়েন্টকে রাখা হয়েছে। ক্লায়েন্ট মেনটেন করে যাচ্ছে যে তার বয়স 17, কিন্তু এই যে সেদিনকে আমি একটা চিঠি পেলাম, হোম অফিস মনে করছে তার বয়স 17 নয়, তার বয়স 27। এবং এই কারণে আমরা জানি যে কোনো বাচ্চা অ্যাসাইলাম ক্লেম করলে দ্রুত তাড়াতাড়ি তার ক্লেমটা প্রসেস করা হয়। যেহেতু এখানে তার এজের একটা ডিসপিউট আছে, সেই কারণে তারা সময় নিচ্ছে। এখনও তারা তার ইন্টারভিউ করা বা কিছুই তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে না। তো
বাচ্চাদের যদি কেউ এদেশে আছে একটু জানিয়ে রাখি, কোনো বাচ্চা যদি আনঅ্যাকম্পানিড অর্থাৎ বাচ্চার সাথে যদি কোনো অভিভাবক বা কেউ সাথে না থাকে, তবে ওই বাচ্চাদের অ্যাসাইলাম যদি রিফিউজও হয়, অনেক ক্ষেত্রে এই বাচ্চাদের তাদের 17.5 বছর বয়স হওয়া পর্যন্ত তারা এদেশে থাকার জন্য ভিসা পায়। কিন্তু আমরা দেখছি এরপরেও বেশ কিছু বাচ্চাকে তারা কিন্তু এই ডিসক্রিশনারি লিভ তারা কিন্তু দেয়নি। এবং তারা বলছে যে তোমার প্যারেন্টের সাথে তোমার টেলিফোনে যোগাযোগ আছে বা একটা মিনস আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম, তো আমরা তোমাকে এই লিভটা দিব না, আমরা চাইবো তোমাকে দেশে ফেরত পাঠাতে। এবং একটা ফ্যামিলি ট্রেসিং বলে একটা ব্যবস্থা আছে, যার মাধ্যমে কি হয়, রেড ক্রস এবং অন্যান্য এজেন্সির মাধ্যমে কোনো বাচ্চা এই দেশে আসলে তাদের যে ফ্যামিলি তার দেশে আছে তাদের সাথে যোগাযোগ করা, কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা করা হয়। এবং কোনো আন্ডার এজ অ্যাসাইলাম সিকার যদি এই ব্যাপারে কনসেন্ট মানে তার যদি সম্মতি না দেয়, তবে এটা কিন্তু তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তো যাই হোক, আমরা এটা এই আপডেটটা করলাম। আমরা জানি যে হাউস অফ লর্ডস কিন্তু এই যে আনসেটেলমেন্টের ব্যাপারে তারা যে তাদের রিজার্ভেশন, তারা যে এটার পক্ষে নয় এ ব্যাপারে কথা বলেছে, এবং 5 বছর থেকে 10 বছরের সেটেলমেন্টে নিয়ে যাওয়ার শাবানা মাহমুদ যে পরিকল্পনা, এটাও তারা কিন্তু সমর্থন করেননি। এখন দেখা যাক নতুন প্রধানমন্ত্রী হলে এবং নতুন স্বরাষ্ট্র সচিব হলে এটার কোনো পরিবর্তন হবে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। আজকের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপডেট যেটা আমরা দিচ্ছি আপনাকে, এটা হচ্ছে গুড ক্যারেক্টার যে রিকোয়ারমেন্ট আছে সিটিজেনশিপ পলিসিতে। এখন আমরা জানি যে গত বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে হোম অফিস একটা নতুন গাইডেন্সের মাধ্যমে তারা বলেছে, সেটা কি বলেছে তারা, যে নতুন গাইডেন্সের মাধ্যমে কেউ যদি ইল্লিগালি এদেশে আসে, বিশেষ করে কেউ যদি নৌকায় করে ওইভাবে এদেশে এসে থাকে, আমরা বলছিলাম যে গুড ক্যারেক্টার যে রিকোয়ারমেন্ট আছে হোম অফিসের, বিশেষ করে ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনে, সেটার ব্যাপারে গত বছর একটা খুব বড় পরিবর্তন এসেছিল 10 ফেব্রুয়ারি 2025। সেখানে বলা হয়েছিল কেউ যদি এদেশে ইল্লিগালি এসে থাকে তবে তাকে কখনোই সিটিজেনশিপ দেওয়া হবে না। এবং এক্ষেত্রে বলতে গিয়ে তারা বলেছিল যে অনেকে যে নৌকায় করে অবৈধভাবে ঢোকে, এরা কোনোভাবেই সিটিজেনশিপ পাবে না। এটা নিয়ে আমরা দেখেছিলাম যে অনেকেরই ভিতরে অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক কিছু ঢুকে গিয়েছিল। তো এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমাদের কয়েকটা মামলা হয়েছে। এই মামলা হওয়ার পরে, মামলার শুনানি হওয়ার আগেই হোম অফিস তাদের এই সিদ্ধান্তগুলোকে, তারা ডিসিশনগুলো উইথড্র করে নিয়ে গেছে। এখন এদেরকে আবার কি বলে সিটিজেনশিপ দেওয়া হবে কিনা আমরা জানি না, বাট এটা থেকে অন্তত আশা করা যাচ্ছে যে এই ধরনের কেসগুলিতে হয়তো একটা সিদ্ধান্ত, হয়তো ভালো করে রিপ্রেজেন্টেশন দিতে পারলে হয়তো বা এটা তারা হয়তো নাগরিকত্ব পেতে পারে। বিশেষ করে আমি এখানে রিফিউজি কনভেনশনের 2টা ধারা নিয়ে আমি কথা বলবো, এবং যে 2টা ধারা নিয়ে আমি এখানে কথা বলবো সেগুলি হচ্ছে রিফিউজি কনভেনশন। আমরা জানি যে 1951 সালের যে রিফিউজি যে কনভেনশন, যেটার অধীনে এই মানুষ অ্যাসাইলাম পান, সেই রিফিউজি কনভেনশনের 2টো উল্লেখযোগ্য অনুচ্ছেদ আছে, আর্টিকেল 31 এবং আর্টিকেল 34। এখন কোনো অ্যাসাইলাম সিকারকে যদি নাগরিকত্ব না দেওয়া হয় এই কারণে যে সে ইলিগালি দেশে এসেছে, তাহলে কি হতে পারে? এটা আর্গুমেন্ট করা যেতে পারে। প্রথমত, এটা তো তার আর্টিকেল 8-এর একটা প্রাইভেট লাইফের একটা বরখেলাপ হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে এটাকে আর্গুমেন্ট করবেন। আরও যেটা হতে পারে, একটা হতে পারে অনুচ্ছেদ 31 এবং অনুচ্ছেদ 32 হতে পারে রিফিউজি কনভেনশনের। তো অনুচ্ছেদ যেটা 31 অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে
এটা কিন্তু রিফিউজিদের একটা রাইট। যারা রিফিউজি হিসাবে এদেশে আসছেন তাদেরকে তারা কিভাবে এদেশে ঢুকলো, ইলিগালি ঢুকলো, অন্য কোনোভাবে ঢুকলো, এটার জন্য তাদেরকে তারা প্যানালাইজ করবে না, অর্থাৎ তাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তারা তাকে নেবে না। তা এখন যদি কোনো রিফিউজি এদেশে আসে ইলিগালি ঢোকার কারণে পরবর্তীকালে যদি সে নাগরিকত্ব না পায়, তাহলে তো বলা যেতে পারে তাকে অবৈধভাবে ঢোকার জন্যে তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা তারা কিন্তু নিল। আবার 34 অনুচ্ছেদে বলেছে যে এই যে রাষ্ট্র রিফিউজিকে প্রোটেকশন দিচ্ছে সেই রাষ্ট্র যেন এরকম কোনো প্রতিবন্ধকতা না নিয়ে আসে যাতে ওই রিফিউজি এদেশে নাগরিকদের সাথে একসাথে ইন্টিগ্রেটেড হতে পারে, এবং যতটুকু সম্ভব বিভিন্ন প্রসিডিংকে তারা সংকুচিত করে বা সংক্ষিপ্ত করে যাতে তাকে এদেশে ন্যাচারালাইজেশন, যাতে তাকে এদেশের যেটাকে আমরা বলি নাগরিকত্ব হয়ে যাওয়া বা নাগরিকের মতো পর্যায়ে চলে যেতে পারে, এরকম ব্যবস্থা তাদের নেওয়ার একটা দায়িত্ব আছে। ফলে যদি আমরা অনুচ্ছেদ 31 এবং অনুচ্ছেদ 34 যদি আমরা পড়ি, তাহলে এই যে গাইডেন্স যেটা তারা করেছে 2025 ফেব্রুয়ারিতে, এই গাইডেন্সের কিন্তু এটা পরিপন্থী হয়ে যাচ্ছে। তো দেখা যাক এই যে আজকে হোম অফিস তারা ডিসিশনগুলি উইথড্র করে নিয়ে গেল, এর পরিপ্রেক্ষিতে কি হয় না হয় আমরা দেখব। হয়তোবা এটার কারণে হয়তোবা ওই গাইডেন্সেরও পরিবর্তন হবে, এবং অনেকেই যারা ইললিগালি এদেশে এসেছেন, এবং এখানে আমরা মনে করব যে এটা একটা সংশোধন কিন্তু এসেছিল, যেখানে বলা হয়েছিল যে কেউ যদি এদেশে আসে যখন সে ছিল মাইনর, বা যখন তার এদেশে আসা বা তার গতিবিধির উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো তাদের রিকোয়ারমেন্টটাকে শিথিল করবে। তারা অলরেডি এই ব্যাপারে কিছু কনসেশন দিয়েছে। এখন দেখা যাক যে রিফিউজিদের জন্য এইটার আলোকে অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 34 আলোকে কোনো পরিবর্তন আসে কিনা। শুদ্ধ দর্শকবৃন্দ, আমরা একটা খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বললাম, গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে। তো আজকে যেটা আমি বলেছিলাম, আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা কথা বলবো। ডোমেস্টিক ভায়োলেন্স এটা ইমিগ্রেশনের কনটেক্সটে। এখন এদেশে কেউ যদি স্পাউস ভিসা নিয়ে আসেন বা স্পাউস ভিসা হিসাবে থাকেন, মানে এদেশে থাকা অবস্থায়, এবং এইটার থাকা অবস্থায়, এই ভিসা থাকা অবস্থাতে যদি কোনো কারণে তার সম্পর্কটা ভেঙে যায়, এটা পুরুষ বা নারী যে কোনো একজন হতে পারে, তো অবশ্যই আমরা তার জন্যে কথা বলছি যার এদেশে নাগরিকত্ব নাই বা যার এদেশে থাকার রাইট নাই, যিনি তার স্পাউসের উপরে, তার স্বামী বা স্ত্রীর উপরে যিনি তার ভিসার জন্য নির্ভরশীল, এরকম যদি কেউ হন, তো সেক্ষেত্রে যদি তার বিয়েটা ভায়োলেন্সের কারণে, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি তার বিয়েটা ভেঙে যায়, এখানে একটু ভালো করে বুঝতে হবে, এখানে ডোমেস্টিক ভায়োলেন্স মানে এই না যে ধরে মারপিট করে হাত পা ভেঙে জখম করে দিতে হবে। ভায়োলেন্সটা নানা রকমভাবে হতে পারে, ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে, মেন্টাল অ্যাবিউজ হতে পারে, আবার ইকোনমিক অ্যাবিউজ হতে পারে। এই সব কিছু কিন্তু এই অ্যাবিউজের মধ্যে হয়। অর্থাৎ আপনাকে মারধর করা হলো না, কিন্তু আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হলো। আপনাকে মারধর করা হলো না, কিন্তু আপনাকে কোনো স্বাধীনতা দেওয়া হলো না। আপনি ঘরের মধ্যে একটা বন্দি জীবনযাপন করেন, আপনার নিজের আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলার অধিকার নাই, কেউ আপনার সাথে দেখা করতে আসলে আপনার দেখা করতে দেওয়া হচ্ছে না, আপনি একে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, আপনি একজন বন্দি হিসেবে জীবন কাটাচ্ছেন, এটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ভিতরে পড়তে পারে। বা ফাইন্যান্সিয়াল যদি হয় অ্যাবিউজ, আপনার সমস্ত পয়সা আপনি কাজ করেন, কিন্তু কাজ করে আসলে আপনার পুরো বেতনটাই তারা নিয়ে নেয়, বা আপনার পরে চাপ দেয় আপনি আপনার ফ্যামিলি থেকে পয়সা নিয়ে আসেন, এসব ফাইন্যান্সিয়াল অ্যাবিউজই কিন্তু ডোমেস্টিক অ্যাবিউজের ভিতরে পড়তে পারে। তাহলে কি বললাম, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক বা অন্য যে কোনোভাবে যদি আপনার পরে টর্চার করা হয়, এটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিতরে পড়তে পারে।
তো এটার জন্যে যে সমস্ত শর্ত পূরণ করতে হবে, আর তার একটা শর্ত হচ্ছে এই যে আপনার শেষ ভিসাটা হতে হবে স্পাউস হিসাবে। এবং স্পাউস কার? আপনার যিনি স্পন্সরিং স্পাউস যিনি ছিলেন, যিনি আপনার জন্যে অ্যাপ্লিকেশন করেছেন বা যার জন্য আপনি ভিসাটা পেয়েছেন, তিনি হয় ব্রিটিশ নাগরিক হবেন, কিংবা তার এখানে সেটেল স্ট্যাটাস থাকবে, কিংবা তার এখানে রিফিউজি স্ট্যাটাস থাকবে, অথবা তিনি ইইউ নাগরিক এবং তিনি, যেটা আমরা জানি যে ইইউ এর উইথড্রল অ্যাপ্লিকেশন আন্ডারে তিনি যদি ভিসা পেয়ে থাকেন এবং সেজন্য তার ডিপেন্ডেন্ট হিসেবে যদি আপনি ভিসা পেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি হয়তো পাবেন। যেটা আপনি করতে পারবেন না ডোমেস্টিক ভায়োলেন্সের অধীনে, যেটা অনেকেই ভুল করেন, আপনি যদি কোনো পিবিএস পয়েন্ট বেস সিস্টেমের কারো ডিপেন্ডেন্ট হিসেবে আসেন, ধরুন আপনার যিনি স্পাউস, যিনি আপনি স্পন্সর করেছেন, তিনি এদেশে ছিলেন অ্যাজ এ স্টুডেন্ট, কিংবা উনি ছিলেন ওয়ার্ক পারমিটে, উনি কিন্তু আপনাকে বা উনি ভিজিটে, উনি কিন্তু এক্ষেত্রে ওনার সাথে ম্যারেজটা ব্রেক হয়ে গেলে, ভায়োলেন্স হলে, আপনি কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা আপনি পাবেন না। হ্যাঁ, হতে পারে এসব ক্ষেত্রে যদি আপনি অনেক অসুবিধার সম্মুখীন হন, আপনি ইমিগ্রেশনের রুলের বাইরে হিউম্যান রাইটসে আপনি অ্যাপ্লাই করতে পারেন আউটসাইড দ্য রুল। সেখানে তারা যদি মনে করে, তারা তাদের ডিসক্রিপশনারি পাওয়ার ইউজ করে আপনাকে ভিসা দিতে পারে। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের যে কনসেশন আছে, সেই কনসেশনের মধ্যে আপনি আসবেন না। তো কনসেশনে আসলে আপনি কি কি পেতে পারেন? প্রথম হচ্ছে আপনি ডিভি যে কনসেশন, সেই কনসেশনে আপনি যদি লেখেন, তাহলে আপনি 48 আওয়ার্সের মধ্যে আপনি একটা ডিসিশন পাবেন। সেই ডিসিশনে কী করবে? অধিকাংশ ক্ষেত্রেই তারা আপনাকে 3 মাসের একটা ভিসা দেবে এবং 3 মাসের ভিসা দিয়ে আপনাকে সব ধরনের বেনিফিট ক্লেম করার অধিকার দেবে। এই 3 মাসের যে ভিসাটা আপনি পেলেন, এই ভিসার সময়ের ভিতরে আপনাকে কী করতে হবে? ইনডেফিনিট লিভের জন্য, ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে সেটেলমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে। সেটেলমেন্ট এমন হতে পারে যে আপনি হয়তো এদেশে মাত্র 1 মাস আগে স্পাউস হিসেবে দেশে আসেন এবং স্বাভাবিক নিয়মে আপনি 5 বছর না গেলে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন না। তাও হচ্ছে আপনার হাজব্যান্ডের সাথে যদি আপনার বিয়েটা ঠিকই থাকে, অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, মেনটেনেন্স, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অ্যাকোমোডেশন, সব দেখিয়ে, জেনুইননেস অফ ম্যারেজ সব দেখিয়ে দেখানোর পরেও 5 বছর পরে আপনি সেটেলমেন্ট পান। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা হচ্ছে এই, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশান করলে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান করবেন ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্যে। এখানে আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে না, কোনো ইনকাম দেখাতে হবে না, আপনাকে অ্যাকোমোডেশন দেখাতে হবে না, কিছুই দেখাতে হবে না। খালি দেখাতে হবে স্বামীর সাথে আপনার সম্পর্ক বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? ভেঙে গেছে এই কারণে যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স সেখানে ছিল বা সিরিজ অফ ইনসিডেন্ট ছিল, যেটার কারণে আপনার পক্ষে এইটা সহ্য করে এই বিয়েটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এখানে কি হবে? আপনি সরাসরি 5 বছরের আপনি সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেন পাচ্ছেন। ইনডেফিনিট লিভ টু রিমেন পেলে কী হবে? 5 বছর পরে আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তখন কিন্তু আবার আপনাকে ওই লাইফ ইন দ্য ইউকে এবং B1 টেস্ট দিয়ে আপনাকে ওই অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু অ্যাটলিস্ট এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার কোনো রকমের টেস্ট দেওয়া লাগবে না এবং কি আপনাকে মেনটেন্যান্স গ্রান্ট কিছু দেখাতে হবে না। আরও সুবিধা আছে যে যদি আপনি দেখাতে পারেন আপনি ডেস্টিটিউট বা আপনার মিনস নাই, তাহলে কী হবে? আপনাকে এই অ্যাপ্লিকেশনের প্রায় 3000 পাউন্ডের বেশি এই ফিটাও আপনাকে দেওয়া লাগবে না। আপনি বিনা পয়সায় এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আমরা দেখেছি যে এইখানে আমাদের কিছু কমিউনিটির কিছু সদস্যরা তারা ভুল অ্যাডভাইস পেয়ে, যেখানে দেখা গেছে যে স্বামী বা স্ত্রী দেশে কেউ স্টুডেন্ট হিসেবে আসেন, কেউ হয়তো কেয়ার ওয়ার্কার হিসেবে আসেন, আরেকজন তার ডিপেন্ডেন্ট হিসেবে আসেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়েছে, অ্যাডভাইস করেছে যাও কি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লাই করো, তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো বেনিফিট পাবেন না। যদি তারা দেখাতে পারেন যে সত্যিকারের অর্থেই তারা অনেক সাফার করেছেন, দুঃখিত, তবে তারা বড়জোর ইমিগ্রেশনের রুলের বাইরে এক্সেপশনাল গ্রাউন্ডে, কম্পেশনাল গ্রাউন্ডে, কম্পেনিয়ন গ্রাউন্ডে তারা হয়তো ভিসা পেতে পারে আউটসাইড দ্য রুল। তারা এই সরাসরি এই অ্যাপ্লিকেশান করে তারা ILR বা সেটেলমেন্টে তারা যেতে পারবেন না। তো এই
অ্যাপ্লিকেশানগুলি কিন্তু লিগাল এডে কভার করে। যে কোনো লিগাল এডেড সলিসিটার আপনাদের এই অ্যাপ্লিকেশানগুলি বিনা পয়সায় তারা করে দেয়। ফলে দেখেন আপনার কত লাভ। প্রথম কথা হচ্ছে যে আপনাকে পুরা সময়ের জন্য ওয়েট করতে হচ্ছে না, স্বামী বা স্ত্রীর যন্ত্রণা আপনাকে সহ্য করে বসে থাকতে হচ্ছে না যে 5 বছর না 5 বছর এই কষ্ট সহ্য করি, 5 বছর কোনোভাবে মানিয়ে থাকি, তারপরে হয়তো আমি আইলার পাবো, এটাও আপনাকে করতে হচ্ছে না। কারণ এদেশের লত বলে যে আপনার উপরে কেউ জুলুম করে করবে, আপনাকে মেনে রাখতে হবে, এরকম কথা। একটা জিনিস মনে রাখবেন, এই অত্যাচার যে শুধু বা স্বামী বা স্ত্রী থেকেই আসবে তা না, স্বামী বা স্ত্রীর পরিবার থেকেও যদি আসে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেকেই আমরা জানি যে যৌথ পরিবারে থাকেন, বা যৌথ পরিবারে না থাকলেও এই পরিবারের ব্যাপারে আমরা দেখেছি যে স্বামী বা স্ত্রীর পরিবার থেকে সে বারে বারে ইন্টারফেয়ার করে, আপনাদের নিজেদের যে স্পেসটা তারা থাকতে দেয় না। তারাও যদি এই ধরনের ঘটনা করে, তারাও যদি আপনার শারীরিক বা মানসিক যন্ত্রণার কারণ হয়, অর্থনৈতিক অনিষ্টের কারণ হয়, তবে কিন্তু আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম করতে পারবেন। ইস্যুটা হচ্ছে এই যে আপনার স্বামী বা স্ত্রী তার আত্মীয় স্বজন আপনার পর এরকম জুলুম করছে, এটা জানার পরেও উনি কেন কোনো প্রতিকার করেননি, উনি কোনো ব্যবস্থা কেন গ্রহণ করেননি। তো যাই হোক, এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা দেখেছি যেটা খুবই তাড়াতাড়ি 2-3 সপ্তাহের মধ্যেই একটা ফয়সালা হয়ে যায়। যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশানটা রিফিউজ করে, তবে আপনি কিন্তু অ্যাপিলের রাইট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তো প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে জেআর করা লাগতে পারে, বা যদি তারা অ্যাডমিন রিভিউয়ের সুযোগ দেয়, অ্যাডমিন রিভিউ আপনি করলেন। তো এছাড়া কিন্তু অ্যাপিল করার সুযোগ নাই, যদি না এখানে হিউম্যান রাইটসের কোনো ভালো গ্রাউন্ড থাকে। আপনারা জানেন যে অ্যাসাইলাম আর হিউম্যান রাইটস সবসময়ই তারা অ্যাপিলের সুযোগ দেয়, যদি না তারা আপনাকে সার্টিফিকেট দিয়ে দেয়। সার্টিফিকেট না দিলে আপনার অবশ্যই সুযোগ থাকবে আপনার অ্যাপিল করার। কিন্তু যেহেতু এই ডোমেস্টিক ভায়োলেন্সটা একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হিসেবে কাউন্ট হয় না, এই কারণে আপনি অ্যাপিলের সুযোগটা পাচ্ছেন না। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে সাধারণত এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু এভিডেন্স প্রয়োজন হয়। কিন্তু এভিডেন্স ছাড়াও আমার নিজেরও অভিজ্ঞতা আছে, যেখানে আমার ক্লায়েন্টের কাছে কোনো এভিডেন্স কী হতে পারে, পুলিশের কাছে যদি আপনি রিপোর্ট করে থাকেন যে আপনার স্বামী বা স্ত্রী আপনার উপরে কীভাবে অত্যাচার করছে, সেই পুলিশ রিপোর্টের রেফারেন্স একটা হেল্প করতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি এই বিভিন্ন নির্যাতনের কারণ হয়ে শারীরিক মানসিক কারণে আপনি যদি ডাক্তারের কাছে যান, সেই ডাক্তারের কাছ থেকে আপনি রিপোর্ট আনতে পারেন। তারপরে এমন হতে পারে সাক্ষী, যদি কোনো সাক্ষী আপনাকে সাক্ষী দিতে পারে। তো এসব ক্ষেত্রে যেটা হয় যে যিনি ভুক্তভোগী, সে ভুক্তভোগী যার কাছ থেকে ভুক্তভোগী সেই যিনি কালপ্রিট, যিনি গিল্টি পার্টি, যে গিল্টি পার্টির আত্মীয়দের কেউ যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, স্টেটমেন্ট দেয়, সেটা আপনার জন্য বেশি কার্যকরী হবে। আরেকটা জিনিস আছে যেটা আসলে সব ভুক্তভোগীদের করা উচিত, সেটা হচ্ছে যে দেশে প্রচুর রিফিউজ সেন্টার আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করে। তো এরকম যে কোনো একজন একটা ডোমেস্টিক ভায়োলেন্স শেল্টারে গিয়ে আশ্রয় নিলে তাদের সাপোর্ট কিন্তু ক্রুশিয়াল। আমরা প্রায় দেখি যে সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্সের সেন্টারগুলি তারা কিন্তু সাপোর্টিং লেটার দেয়, এবং এই সাপোর্টিং লেটার দিলে অলমোস্ট সার্টেন যে আপনার কেসটা সাকসেসফুল হবে, কারণ তাদের এই রিপোর্ট বা তাদের এই স্টেটমেন্ট খুব কমই হোম অফিস অগ্রাহ্য করে। তো যেটা আমি বলছিলাম যে এই যে একটা ভুল ধারণা আছে কমিউনিটির মধ্যে যে কেউ বোধহয় ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হলে অ্যাপ্লিকেশন করতে হবে, তা কিন্তু নয়। দেখতে হবে আপনার লাস্ট ভিসাটা আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন। এখন লাস্ট ভিসাটা যদি আপনি পেয়ে থাকেন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসাবে, ওয়ার্ক পারমিট ডিপেন্ডেন্ট হিসাবে, তাহলে তো আপনি অবশ্যই ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে অ্যাপ্লাই করতে পারছেন না। এমনকি যদি আপনি হিউম্যান রাইটসের আন্ডারেও যদি আপনি স্পাউস হিসাবে ভিসা পেয়ে থাকেন, ধরুন আপনি 10 বছরের রুটে আপনি ভিসাটা পেয়েছেন। কেন পেয়েছেন? কারণ হয়তো বা কোনো কারণে আপনারা অ্যাপেন্ডিক্স FM এর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেননি, হয়তো মেনটেন্যান্স ছিল না, কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি ছিল না, ফলে 5 বছরের জায়গায় আপনাকে 10 ইয়ার্স ছুটি দিয়েছে। এই ভিসাটাও যদি, এই ম্যারেজটাও যদি ভেঙে যায়,
যদি আপনি ভায়োলেন্সের শিকার হন, ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক বা অন্যভাবে, তাহলেও কিন্তু আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশান করতে পারবেন। আবার যদি এইখানে ডোমেস্টিক ভায়োলেন্স একটা জিনিস মনে রাখবেন, এই ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কিন্তু ফ্যামিলি ল ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু জড়িত। অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার হাজব্যান্ড আপনাকে সাথে অনেক খারাপ ব্যবহার করছে বা ওয়াইফ খারাপ ব্যবহার করছে, এবং হাজব্যান্ড থেকে আপনার প্রোটেকশান নেওয়ার জন্যে আপনাকে ফ্যামিলি লতে গিয়ে ফ্যামিলি সলিসিটরের মাধ্যমে একটা নন মলেস্টেশন অর্ডার আপনি নিচ্ছেন। যে নন মলেস্টেশন কী, যে আপনার স্বামী আপনার আশেপাশেও আসবে না, আপনাকে টাচ করবে না, হ্যাঁ, এটার সাথে আউটস্টার অর্ডারও থাকে, বলা হয়ে থাকে যে এই জায়গায় আপনার স্বামী আসবে না বা আপনার স্ত্রী আসবে না যিনি ভায়োলেন্ট। তো এই যে যদি এরকম কোনো নন মলেস্টেশন অর্ডার যদি আপনি পেয়ে থাকেন, এই অর্ডারের কপিও কিন্তু আপনি সাবমিট করবেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হবে যে আপনি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম। তো যাই হোক, আপনি আপনার অবশ্যই এ ব্যাপারে ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। মনে রাখবেন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশানগুলি এটা ফ্যামিলিতে যখন আপনি নন মলেস্টেশন অর্ডারের জন্য যাবেন, ফ্যামিলি লর আপনি সাহায্য চাইবেন, সেখানেও কিন্তু আপনি লিগ্যাল এড পাবেন, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স ফ্যামিলি লতেও লিগ্যাল এডে কভার হয়, এবং ইমিগ্রেশনে তো অবশ্যই আপনি লিগ্যাল এড পাচ্ছেন। তো এই জন্যে আপনি নীরবে সহ্য করবেন না, এটা মনে করবেন না যে আমি কিছু একটা পদক্ষেপ দিলে আমার স্বামী তো আমাকে ধরে দেশে পাঠিয়ে দেবে, আমি তো ভিসা পাবো না, বা আমার স্ত্রী পাঠিয়ে দেবে। একটা কথাগুলো মনে রাখবেন, যদিও আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের দেখি অধিকাংশ ভিকটিম হচ্ছে নারী, কিন্তু পুরুষও অনেক ভিকটিম আছে। আমরা নিজেরাই কিন্তু করেছি, এমনকি বাংলাদেশি পুরুষ যারা ভিকটিম হয়েছেন তাদের জন্যও কিন্তু আমরা অ্যাপ্লিকেশান করেছি, এবং অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হয়েছি। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে ডোমেস্টিক ভায়োলেন্সে শুধুমাত্র মহিলারাই সাফার করেন, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে পুরুষরাও কিন্তু সাফার করেন। তো কাউকেই সাফার করতে হবে না, সাহায্য আপনার হাতের কাছে, আপনি যান। এছাড়া বিভিন্ন অর্গানাইজেশনগুলি আছে, আমি জানি যে টাওয়ার হ্যামলেটসেও এরকম ডোমেস্টিক ভায়োলেন্স টিম আছে। এনফিল্ডে আমি দেখেছি মুসলিম নারীদের জন্যে প্রতিষ্ঠান আছে, আর ব্ল্যাক অ্যান্ড এশিয়ানদের জন্য তো সবচেয়ে নাম করা প্রতিষ্ঠান হচ্ছে সাউথ হল ব্ল্যাক সিস্টার। তারা কিন্তু সাহায্য করে, সব ব্যাপারে তারা কিন্তু সাহায্য করে, এবং তারাই তো অনেক সময় আপনাকে লয়ার খুঁজতেও সাহায্য করবে, যে লয়ারের কাছে লিগ্যাল এড আছে, আপনি বিনা পয়সায় যেখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা আমরা বুঝতে পারলাম, এবং আজকে আমরা বেশ কিছু আপডেট নিয়ে কথা বলেছি। তো যদি আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ দিকে চলে এসেছি, তো আজকে আমরা যদি আলোচনার একটা সারাংশ দিতে পারি, যারা হয়তো প্রথমে অনুষ্ঠানে যোগ দেননি, তো প্রথম যে আপডেটটা আমরা দিয়েছিলাম সেটা তো অবশ্যই যে ব্রিটেনে যে রাজনৈতিক পটভূমিতে যে পরিবর্তন হচ্ছে, কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন, নতুন প্রধানমন্ত্রী হয়তো নিয়োগ হবেন, কে হবেন আমরা এখনও নিশ্চিতভাবে জানি না, কিন্তু পত্রিকায় বিভিন্ন খবরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই দৌড়ে, এই প্রধানমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে আসেন অ্যান্ডি বারহাম। তিনি আগে একসময় উনি এমপি ছিলেন, তারপরে উনি মন্ত্রীও হয়েছিলেন, আবার পরবর্তীকালে উনি ম্যানচেস্টারের মেয়র হন এবং খুব জনপ্রিয় মেয়র হন। এখন আবার মেয়রশিপ বাদ দিয়ে একটা বাই ইলেকশনের মাধ্যমে উনি জিতে এখন সংসদে এলেন, এবং উনি সবাই মনে করছে যে উনি হবেন একজন ফ্রন্ট রানার। তো সেই হিসাবে উনি হয়তো বা আমাদের নতুন প্রধানমন্ত্রী হবেন। নতুন প্রধানমন্ত্রী হলে অনেক নিশ্চয়ই পরিবর্তন হবে, এবং সবাই আমরা জানি ইমিগ্রেশন একটা হট টপিক। ইমিগ্রেশনকে ট্যাকেল না করে বোঝা যাচ্ছে যে কেউই এদেশে সার্ভে করতে পারবে না। বিশেষ করে নাইজেল ফারাজের রিফর্ম পার্টি যেভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, সেই চ্যালেঞ্জের মধ্যে থাকতে গেলে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গেলে অবশ্যই ইমিগ্রেশন একটা বড় ইস্যু হবে। কেয়ার স্টারমারের সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তাদের সবচেয়ে ভালো উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ ছিল যে তারা ওই রুয়ান্ডা প্রজেক্টটাকে তারা বাতিল করেছিলেন।
যেটা অনেকের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা দেখেছি তারা বিভিন্ন পরিবর্তন এনেছে। রিফিউজি লিভ 5 বছর থেকে কেটে 2.5 বছর করেছে। সেটেলমেন্টের রুট 5 থেকে 10, কোনো কোনো ক্ষেত্রে 20-এ তারা নিয়ে যাচ্ছে, এগুলো তারা করেছিল। এখন নতুন প্রধানমন্ত্রী আসার পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে শাবানা মাহমুদ থাকবেন কিনা আমরা জানি না। উনি থাকলেও সরকারের পরিবর্তন হলে তখন কী অবস্থা হবে আমরা জানি না। তো এ ব্যাপারে আমরা কিছু আপডেট দিলাম, আর আমরা আবার দিলাম যে কীভাবে ন্যাচারালাইজেশন, গুড ক্যারেক্টারের পরিবর্তন হচ্ছে, বিশেষ করে রিফিউজি কনভেনশনের অনুচ্ছেদ 31 এবং 34 অনুযায়ী। তো যাই হোক, আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ সময় এসে গেছি। আর কোনো কল আমরা নিতে পারছি না। আবার আপনাদের সাথে আমার 2 সপ্তাহ পরে দেখা হবে। ভালো থাকুন, আবার দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে।